নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রাজ্যে আশানুরূপ ফল হয়নি বিজেপির, আর এরপরই গেরুয়া শিবিরের ডামাডোল। দিলীপ ঘোষের বাক্যবাণ ইতিমধ্যেই ফালা ফালা করছে বর্তমান রাজ্য বিজেপি নেতৃত্বকে। আর এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ভোট পরবর্তী হিংসার খবর আসছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের। এই সব নিয়ে আলোচনা করব, তার আগে চোখ রাখবো মুম্বাইয়ের দিকে, কারণ ভোট পরবর্তী জাতীয় রাজনীতিতে বাড়তি তৎপর অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত মুম্বাইয়ে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের কথা অভিষেকের। কিছুক্ষণের মধ্যেই উদ্ধবের বাসভবন মাতোশ্রীতে বৈঠক হবে বলে সূত্রের খবর। লোকসভা নির্বাচনের পর ইন্ডিয়া শিবিরে গুরুত্ব বেড়েছে তৃণমূলের, আবার দলে ওজন বেড়েছে অভিষেকেরও। আর এই পরিস্থিতিতে বুধবার দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি হিসেবে ইন্ডিয়া শিবিরের বৈঠকে যোগ দেন অভিষেক। এরপর আলাদা আলাদা করে বৈঠক করেন বিরোধী দলের নেতাদের সঙ্গে। আজই দিল্লিতে সাপা প্রধান অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন অভিষেক। এরপর অভিষেকের দিল্লির বাড়িতে যান আপের দুই শীর্ষ নেতা রাঘব চাড্ডা এবং সঞ্জয় সিং। দফায় দফায় বৈঠকে ইন্ডিয়া শিবিরের সমীকরণ কোন দিকে গড়ায় সেদিকে নজর সব পক্ষের। আমরা সরাসরি চলে যাব মুম্বাইয়ে মাতোশ্রীর সামনে থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধि कपिल राउत। कपिल जी, आप हमें बताइए कि अभिषेक बैनर्जी वहाँ पर मातोश्री में जाके उद्धव ठाकरे से मुलाकात करेंगे, ऐसे ही सूचना अभी तक आया है, तो क्या अपडेट है इसके बारे में? कुछ ही समय में अभिषेक बैनर्जी जो मातोश्री पे आने वाले हैं उद्धव ठाकरे जी की मिलने के लिए। उद्धव ठाकरे और अभिषेक बैनर्जी की ये राजकीय बहुत बड़ी भेंट हो सकती है, क्योंकि ममता बैनर्जी के भतीजे हैं अभिषेक बैनर्जी, और ममता बैनर्जी के यहाँ से कुछ राजकीय संदेश, बहुत बड़ा राजकीय संदेश लेके उद्धव जी को मिलने वाले हैं अभिषेक बच्चन। ऐसी चर्चा शुरू है, ऐसे सूत्रों के हवाले इम्पोर्टेंट इन्फॉर्मेशन सामने आई है। तो ये जो मीट रहेगी, जो उनकी बैठ रहेगी, वो सब जो है वो एक बहुत बड़ी राजकीय पहलू वाली ये जो मीट रहेगी। और कुछ ही समय में अभिषेक जो बैनर्जी अभी जो मातोश्री है वहाँ पे आएंगे और उद्धव ठाकरे जी से बात करेंगे। कम से कम आधा से पौना घंटा ये मीट चल सकती है। और इसमें जो ममता बनर्जी ने इंडिया अलायंस के लिए जो कुछ संदेश दिया है, जो कुछ इंपॉर्टेंट राजकीय संदेश दिया है, इसके ऊपर चर्चा हो सकती है। आप देख सकते हैं कि महाराष्ट्र में जो भी रिजल्ट अच्छे आए हैं इंडिया अलायंस के लिए, उसके सबसे बड़े जो मेन जो कैरेक्टर थे वो है उद्धव ठाकरे जी और शरद पवार जी। और उसी के चलते ये बहुत बड़ी मीट पोल देखी जा सकती है, क्योंकि उद्धव ठाकरे ने बहुत बड़ा अच्छा काम महाराष्ट्र में किया है। इंडिया की अच्छी सीट्स यहाँ पे आई है, और जो मुख्य नाम बोला जाता है इंडिया आघाड़ी का महाराष्ट्र में, वो उद्धव ठाकरे का नाम है। उन्होंने अच्छे रिजल्ट दिए हैं। तो उसके चलते ममता बनर्जी ने एक अच्छा कोई मैसेज है, राजकीय मैसेज जो भेजा है, जिसके चलते ये एक बहुत बड़ी भेंट हो सकती है दोनों में से। अभी कुछ ही देर में अभिषेक बनर्जी यहाँ पे आएंगे और ये जो मीट है वो शुरू हो सकती है। जी, आपको बहुत शुक्रिया। हम आपसे जानकारी लेते रहेंगे। कपिल राउत আমাদের সঙ্গে সরাসরি ছিলেন মাতোশ্রী থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বৈশ্যানর চ্যাটার্জি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, শঙ্কুদেব পণ্ডা বিজেপির পক্ষ থেকে, সিপিআইএম এর পক্ষ থেকে শতরূপ ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, এবং কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য। আমি প্রথমে শঙ্কুদেব পণ্ডার কাছে আসি। শঙ্কু, আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে গতকাল যে ইন্ডিয়া ব্লকের মিটিং ছিল সেই মিটিংয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। আজকে আমরা দেখেছি অখিলেশ যাদবের সঙ্গে তার বৈঠক। আজকে আমরা দেখেছি রাঘব চাড্ডা, সঞ্জয় সিং তারা পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে, এবং তারপর মুম্বাইয়ে মাতোশ্রীতে কিছুক্ষণের মধ্যেই যাচ্ছেন উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে অভিষেক। দেখুন, ওই অনেকদিন নির্বাচনে ব্যস্ত ছিলেন, এরপর একটু আউটিংয়ের দরকার হয়েছে, উনি ঘুরতে যাচ্ছেন, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, একটু দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এতে আদৌ রাজনৈতিক কোনো বিষয় আছে বলে আমি নীতিশ কুমার যে দিল্লি গেলেন, সেটা কি আউটিং এর জন্য? না, তাতে তিনি এনডিএ সরকার তৈরি হবে সেই জন্য বৈঠক ছিল, তাই গেছেন। এনডিএ সরকার কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী যে শপথ নেবেন, তারা লিডার আইডেন্টিফাই করেছেন নরেন্দ্র মোদীজিকে, তা সেই জন্য তিনি গেছেন। কিন্তু ইনি যে গেছেন কী জন্য গেছেন ওনারা তো জানেন, ওনার নেতৃত্ব এই জন্য যাননি। যদি যেতেই হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন। তিনি ইন্ডির বৈঠক পর্যন্ত অ্যাভয়েড করেছেন, স্কিপ করেছেন। ওনাকে বলেছেন যান ঘুরে আসুন, এত জয়লাভ, এতদিন পরিশ্রম হয়েছে, একবার দিল্লি গেলেন, এরপর মুম্বাইতে গেলেন, এটা ঘোরা ছাড়া তো আর কিছু হচ্ছে বলে। আমি এখানে একটু শতরূপের কাছে আসি। শতরূপ, আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের এই 29টা আসনে জয়লাভ এ রাজ্যে,
তারপর যে ঘটনা প্রবাহ দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার হোর্ডিং পড়েছে, অর্থাৎ দলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব অনেকটাই বেড়েছে তার ইঙ্গিত, এবং তার পাশাপাশি বিরোধী জোটের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার একটা ইঙ্গিত, যেখানে অখিলেশ যাদবের সঙ্গে তিনি দেখা করছেন আলাদা করে, রাঘব চাড্ডারা তার কাছে পৌঁছে যাচ্ছেন এবং তিনি উদ্ধব ঠাকরের সঙ্গে মিটিং করতে যাচ্ছেন। দেখো মফিয়াদি, আমার মনে হয় এটা না, প্রথম কথা হচ্ছে এটাকে ক্রিটিসাইজ করারও কিছু নেই, এবং তার থেকে বড় কথা হচ্ছে এইটাকে ক্রিটিসিজম আমার মুখে এই মুহূর্তে মানায় না, কারণ আমাদের ফলাফল এত খারাপ হয়েছে, এবং আমি যাই আমার বিরোধিতা থেকে থাক না কেন, তৃণমূল এত ভালো ফলাফল করেছে পশ্চিমবাংলাতে। এবং এটা ঘটনা যে ইন্ডিয়া পক্ষে যারা রয়েছেন, যদিও এটা ঘটনা যে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া আছেন কি না আছেন তাই নিয়ে দোলাচল ওনার বক্তব্যও ছিল এবং সামগ্রিকভাবে ডেভেলপমেন্টের মধ্যেও ছিল, কিন্তু ভোট পরবর্তী সময় ওনারা যে ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে থাকার কথা ঘোষণা করেছেন এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং ইন্ডিয়া অ্যালায়েন্সে দেখলে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির পরে খুব সম্ভবত বিজেপি, তৃণমূল কংগ্রেস, অতএব সেই দল কাউকে কিন্তু নমিনেট করে পাঠিয়েছে, এটা তাদের সিদ্ধান্ত তারা কাকে পাঠাবেন। এটা তৃণমূলের ঘোষিত অবস্থান এইটা যে আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 নম্বর নেতা, তাকে তারা পাঠিয়েছেন, তিনি সেখানে গেছেন। সুতরাং আমার এটাকে ক্রিটিসাইজ করার কোনো জায়গাও নেই, আমি ক্রিটিসাইজ করতে গেলে লোকে হাসবে আমার উপর। আমি খালি একটা কথা বলছি মফিয়াদি, গত 10 বছর ধরে আমরা ভারত দেখেছিলাম যে আমাদের দেশে একটি অত্যন্ত শক্তিশালী সরকার আছে এবং খুব দুর্বল বিরোধী পক্ষ আছে। 10 বছর পরে কিন্তু এইবার আমাদের দেশ একটি দুর্বল সরকার এবং অত্যন্ত শক্তিশালী বিরোধী পক্ষ পেয়েছে। এটা কিন্তু ঘটনা, এটা আমরা সবাই বুঝতে পারছি। এমতাবস্থায় আমরা আশা করব যে কোনো রকম বিরোধী পক্ষের মধ্যে আবার কিছু সাব কমিটি ইত্যাদি গঠন করার চেষ্টা করে বিরোধীদের ঐক্য যেন কেউ দুর্বল না করেন, এটা আমাদের একটা আর্জি। কেননা এটা আমি যদি আজকে দাঁড়িয়ে এক কথায় বলে দিই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওইসব করতে গেছেন, আমার কথা ঠিক হোক কি ভুল হোক, লোকে বলবে ভাই তোমাদেরও সুযোগ ছিল হারানোর, বিজেপিকে তোমরা হারাতে পারোনি, তৃণমূল হারিয়েছে, তোমার মুখে এত কথা মানায় না। কথাটা ঠিক, সেই কারণে আমি কথাগুলো বলবো না, কিন্তু আমি একজন বিজেপি বিরোধী পার্টির প্রতিনিধি হিসেবে আমি এই কথাটা বলছি, কোনো দল, সেটা তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, এসপি হতে পারে, যেই হোক না কেন, সব দল যেন এটা বোঝে যে 10 বছর পরে যে একটা শক্তিশালী বিরোধী পক্ষ পেল আমাদের দেশ, এটা অত্যন্ত জরুরি ছিল আমাদের দেশের গণতন্ত্রের জন্য। এটা যেন ব্যাহত না হয়। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমি অশোক ভট্টাচার্যের কাছে আসবো, তার আগে বৈশ্যানর্দার কাছে যাই। বৈশ্যানর্দা, উদ্ধব ঠাকরের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন কি কারণে? দেখুন, এই মুহূর্তে ভারতবর্ষের 4র্থ বৃহত্তম রাজনৈতিক দল সংখ্যার বিচারে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের যে অভূতপূর্ব সাফল্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন মূল সেনাপতি, এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন এবং যে সাফল্যে তিনি পৌঁছে দিয়েছেন দলকে, সেই হিসাবে তিনি এক প্রতিনিধিত্ব করছেন। আজকে অখিলেশ যাদবের সঙ্গে কথা হয়েছে, আপনি টিভিতেই দেখছিলাম, উদ্ধব ঠাকরের কাছে যাচ্ছেন, তার আগেও দিল্লির আপের নেতৃত্বের সঙ্গে রাঘব চাড্ডাদের সঙ্গে কথা হয়েছেন। তো এটা তো প্রমাণিত হয়ে গেছে যে লাগাতার যে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার যারা বলে গেছিলেন, সেই লাগাতার প্রচারের পরেও তৃণমূল এক অভূতপূর্ব রেজাল্ট করেছে। সমস্ত মানুষের এই 1 লক্ষ আধা সামরিক বাহিনী দিয়ে 7 দফায় ভোট হয়েছে, এত কিছুর পরে তৃণমূল মানুষের আশীর্বাদ পেয়েছে। মানুষ আশীর্বাদ পেয়েছে, আমরা বিনয়ের সঙ্গে মানুষকে তাদেরকে ভালোবাসা বা প্রণাম জানাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নতুন প্রজন্মের নেতা হিসাবে দেশের একজন কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠছেন মমতা ব্যানার্জির প্রতিনিধি হিসাবে, এটা আমরা সবাই মিলে অ্যাপ্রিসিয়েট করছি। দেখুন, এটা নতুন কোনো কিছু ব্যাপার নয়। মানে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে ভারত ভ্রমণে বেরিয়েছিলেন, বিভিন্ন মানে এই বিজেপি সরকারের আমলেও অনেকের সাথে গিয়ে দেখা করেছেন, যোগাযোগ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধি হিসেবে যাবেন, কাকে পাঠাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন না বৈশান্য চট্টোপাধ্যায় যাবেন, এটা আমাদের ঠিক করারও ব্যাপার নয়, এটা সম্পূর্ণ তৃণমূলের ব্যাপার। তো আমার কথাটা হচ্ছে এই জায়গাটায় আমি রাস্তাতে শতরূপের কথাটা যেটা শুনছিলাম, যে একটা সংবিধানকে রক্ষার জন্য লড়াই, অভিন্ন দেওয়ানি বিধিকে আটকাতে হবে, এক দেশ এক ভোটের এই যে চক্রান্ত সেটাকে আটকাতে হবে, রুটি রুজির প্রশ্নে কোনো কম্প্রোমাইজ চলবে না, সাম্প্রদায়িক বিভাজন চলবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে লড়াইয়ের সংকল্প আমরা নিয়েছি, প্রথমত সংবিধান, দ্বিতীয়ত সংবিধান, শেষ পর্যন্ত সংবিধান, যে সংবিধান এদেশের মানুষের গণতান্ত্রিক বেঁচে থাকার অধিকারের প্রাণভোমরা, সেটাকে রক্ষা করার জন্য আমাদের লড়াই। এবং এই লড়াইয়ের সামনে থেকে যে মানুষটা নেতৃত্ব দিচ্ছেন, যাকে নিয়ে অনেক প্রশ্ন হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে তাকে ঢাক পিটিয়ে বলতে হচ্ছে না আজকে যে আমি এই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছি, তার নাম রাহুল গান্ধী। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্ধব ঠাকুরের কাছে যাবেন কি শরদ পাওয়ারের কাছে যাবেন, সেটা আবার বলছি তার ব্যাপার। আমি একটু সুমনদার কাছে আসি, প্রসঙ্গে সুমনদা। দেখুন মৌপিয়া, আমি শতরূপের বক্তব্যে মুগ্ধ। শতরূপ যেটা বলেছে সেটা হচ্ছে একটা রাজনৈতিক বাস্তবের কথা,
এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয়? তার কারণ হচ্ছে যে এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। যারা আজকের বাজারে এটা অস্বীকার করবে যে তৃণমূল ইন্ডিয়া ব্লকের তৃতীয় গুরুত্বপূর্ণ দল সংখ্যার বিচারে, অ্যান্ড রাজনীতিতে সংখ্যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেই তৃণমূলের পরবর্তী নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে চলে এসছেন, আমার মনে হয় সেটা নিয়ে তৃণমূলের ভেতরে এবং বাইরে কারো কোনো দ্বিমত নেই। অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, কারণ যে কোনো নেতা নেত্রীরা একে অপরের সঙ্গে পরিচয় হয়। যেটা শতরূপ হালকা করে হিন্ট দিয়েছেন, আমি বলবো সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে যদি ইন্ডিয়া ব্লকের ভেতরে আঞ্চলিক দলগুলোকে নিয়ে একটা সাব ব্লক তৈরি হয়, সেটা তৈরি হতেই পারে, কিন্তু শিবসেনা প্রধান হিসেবে বাল ঠাকরে জানেন বা অখিলেশ যাদবও জানেন যে উদ্ধব ঠাকরে জানেন যে তিনি যখন ক্রাইসিসে পড়েছিলেন তখন তার পাশে কংগ্রেস দাঁড়িয়েছিল, এবং এই যে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, কংগ্রেসের অভাবনীয় সাফল্য, সেখানে কংগ্রেসের ভোট শেয়ারটা ইম্পর্টেন্ট। গোটা ভারতবর্ষে কংগ্রেসের ভোট শেয়ার বাড়ছে, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল যে কোনো রাজনৈতিক দল আগে যে মোডেই থাকুক, অর্থাৎ গোয়া বা মেঘালয়তে তারা যে মোডে ছিল, নিশ্চয়ই আমার মনে হয় না সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে সেই সংঘাতের মোডে থাকবে। তারা জানে যে তাদের মানে এই মুহূর্তে তাদের পজিশনিং কোথায়, তারা কতটা স্ট্রং। কিন্তু তার সঙ্গে সঙ্গে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন মানে স্ট্যালিন তার পুত্রকে তুলে ধরছেন বা উদ্ধব ঠাকরে তার ছেলে আদিত্য ঠাকরেকে তুলে ধরছেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ও তার পরবর্তী নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরবেন। এবং শতরূপ একদম ঠিক বলেছেন, মানে আমি বুঝলাম যে মুখপাত্রদের মধ্যে ওনার বাস্তব জ্ঞান সবচেয়ে ভালো, যে উনি বুঝতে পেরেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে অস্বীকার করাটা মানে রাজনীতিতে ভুল হবে, এবং অন্য বাকি যাবতীয় কথাগুলো বলাটা একেবারে অর্থহীন হবে। একেবারে আমাদের নজর থাকবে মুম্বাইয়ের দিকে, কিন্তু যখন এখানে দাঁড়িয়ে শঙ্কুদেব পান্ডা তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর মসনদে ফেরার কথা বলছেন, এনডিএর সরকার গঠনের কথা বলছেন, তখন এ রাজ্যের বিজেপিতে ডামাডোলের ইঙ্গিত দেখুন। দেশে 400 পার হয়নি, আসন জয়ের নিরিখে রাজ্যে বৃহত্তম দল হওয়াও হয়নি। ভোটে ভরাডুবির পর পদ্মের বঙ্গ শিবিরে যেন ডামাডোল অবস্থা। ভোটে হেরে প্রায় প্রতিদিনই দলের বিরুদ্ধে তোপ দাগছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যা নিয়ে অস্বস্তি ঢাকতে পারছে না গেরুয়া শিবির। 5 বছর আগে মেদিনীপুর থেকে বিপুল ভোট পেয়ে জিতেছিলেন দিলীপ। এবার আসন বদলে তাকে বর্ধমান দুর্গাপুর থেকে দাঁড় করায় দল। নতুন কেন্দ্রে গিয়ে বঙ্গ রাজনীতির তথাকথিত বহিরাগত তৃণমূলের কীর্তি আজাদের কাছে হেরে যান তিনি। এরপরেই বুধবার কাঠিবাজি তথ্য শোনা যায় দিলীপের গলায়। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি। এক ধাপ এগিয়ে বৃহস্পতিবার দলের শুয়ে পড়া সংগঠন নিয়ে সরব হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। আমি সব জায়গায় যাব, মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল, কারণ সে আরও হেরে গেছে, মনটা খারাপ। তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম। তো আমি সেখানে যাব, সবার সঙ্গে দেখা করব। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি বক্তব্য উদ্ধৃত করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন দিলীপ। সেখানে লেখা, একটা কথা মাথায় রেখো, দলের পুরনো একজন কর্মীকেও ভাঙতে দেওয়া যাবে না। প্রয়োজনে নতুন কার্যকর্তাদের 10 জন আলাদা হয়ে যাক। পুরনো কার্যকর্তারাই আমাদের বিজয়ের গ্যারান্টি। খুব দ্রুত নতুন কার্যকর্তাদের ওপর ভরসা করা উচিত নয়। এবারে লোকসভা ভোটে রাজ্য বিজেপির অলিখিত প্রধান সেনাপতি ছিলেন শুভেন্দু অধিকারী। প্রার্থী বাছাই থেকে প্রচার কৌশল প্রায় সবেতেই শুভেন্দুর মতামত বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বাড়তি গুরুত্ব পেয়েছিল। নতুন কার্যকর্তাদের কথা বলে দিলীপ কি তৃণমূল থেকে আসা শুভেন্দুকে নিশানা করলেন? উত্তর পাওয়া যায়নি। তবে দলের প্রাক্তন রাজ্য সভাপতিকে বিজেপির ভোট বৃদ্ধির কথা স্মরণ করিয়ে দিয়েছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 33 লক্ষ ভোট পেয়েছি আমরা, 1% ভোট কমেনি, ভোট বেড়েছে। উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্সটা দেখেননি। সিট আমরা কমে গেছে, হয় এরকম অনেক সময়। দিলীপ যখন রাজ্য সভাপতি ছিলেন, আমরা 19-এর সফলতার পর 3টে উপনির্বাচন হেরেছিলাম, তার মধ্যে খড়গপুরটাও ছিল, তখনও ক্লিক করেনি। এই পরিস্থিতিতে দিলীপের হারের ঘায়ে নুনের ছিটিয়ে দিতে ছাড়েনি তৃণমূল শিবির। দিলীপ ঘোষের এখন ভেবে দেখা উচিত তিনি আদৌ এই দলটা আর করবেন কিনা। তার সাথে
ক্রনোলজিক্যালি যা যা ঘটেছে, তাকে রাজ্য সভাপতির পদ থেকে সরানো হয়েছে, তাকে সর্বভারতীয় সহসভাপতির পদ থেকে সরানো হয়েছে। তিনি পার্টি অফিসে গেলে ওপরতলায় বসে থাকলে নিচের তলায় মিটিং হলে তাকে ডাকা হয়নি। তিনি বিজয়ের পরে কর্মীদের সাথে মিলিত হতে চেয়েছেন বলে সেই কনফারেন্স হলের চাবিতালা মেরে দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী অমিত শাহ মিটিং করতে এলে তাকে সবসময় ডাকা হয়নি। রাজনীতির কারবারিদের অনেকের মতে দিলীপের সুরবদল সবে শুরু, আগামী দিনে রাজ্য বিজেপির আরও অনেকেই বেসুরও গাইতে পারেন, যা নিয়ে অস্বস্তি বাড়তে পারে গেরুয়া শিবিরে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। দিলীপ ঘোষের গলায় তো রীতিমতো বেসুর। দেখুন দিলীপদা মেদিনীপুরও গেল, বর্ধমান দুর্গাপুরও গেল। দেখুন দিলীপদার মতো সিনিয়র লিডার, দিলীপদা একটাও তো দল বিরোধী কোনো কথা বলেননি, দলের জন্যই বলছেন। এবং দিলীপদার বক্তব্য দিলীপদা দলের যথাস্থানে জানাচ্ছেন। দল তো নিশ্চয়ই আত্মসমালোচনা করবে, রেজাল্ট নিয়ে চর্চা করবে, বিশ্লেষণ করবে, তারপর একাধিক সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্তের উপর দল আবার এগিয়ে চলবে। তো অসুবিধার কি আছে? কিন্তু এই গত 48 ঘন্টায় দিলীপ ঘোষের যে একের পর এক মন্তব্য, সেগুলো দলের জন্য অস্বস্তিকর নয়? বর্তমান রাজ্য নেতৃত্বের জন্য অস্বস্তিকর নয়? দিলীপ ঘোষ তিনি বলছেন যে মেদিনীপুরে তিনি যাবেন, সুকান্ত মজুমদার বলছেন মেদিনীপুরে যাবেন না। দিলীপদার বাড়ি মেদিনীপুর, দিলীপদা মেদিনীপুর ছাড়া কোথায় যাবে? মেদিনীপুরে বাড়ি হলে মেদিনীপুর যাবেন না? এ কি উপদ্রুত অঞ্চল নাকি? নিশ্চয়ই যাবেন। সুকান্ত মজুমদার কি বলছেন? সুকান্ত দাও বলছেন নিশ্চয়ই যাবেন। তো কি আছে? সুকান্ত দা আজকে সন্দেশখালি গেছিলেন, তো সুকান্ত দার বাড়ি বালুরঘাট বলে ওখানকার ইলেক্টেড এমপি বলে কি উনি সন্দেশখালি যাবেন না? উনি রাজ্য সভাপতি যাবেন, কি অসুবিধা আছে? এখানে আমরা অসুবিধার কিছু দেখছি না। আমরা দেখছি তৃণমূলের প্রথম দেখছি ফর আ চেঞ্জ, এই প্রথম দেখছি যে শঙ্কুকে থামাতে হচ্ছে না, শঙ্কু থেমে যাচ্ছে। শঙ্কু 3-4টে সেন্টেন্স বলে শঙ্কু থামছে। আপনি যদি বলেন নিচ্ছে, আপনি যদি বলেন এই বিষয়ের উপর আমাকে 1 ঘন্টা আমি তো তোমায় থামাতে পারি না অন্যদিন শঙ্কু। হ্যাঁ এখন তোকে তো আমি বলছি তুমি হ্যাঁ বলে থেমে যাচ্ছ। আপনি যদি বলেন যে দিদি যে বলতে হবে, আমি তাহলে বলে যাব। বলো না, বলে যাও। কি বিষয়? 17 সময় দিয়ে দিচ্ছে। কোন বিষয়ের উপর বলবো? এই দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির অস্বস্তি, এসব নিয়ে। প্রথম বিষয় হচ্ছে যে এই বিষয়টা তো বলবার কিছু নেই। আজকে আনইন্টারাপ্টেড বলো তুমি। থ্যাংক ইউ। এখন 8:14 বাজে, আমি ব্রেক নেব 8:22-এ, শুধু তোমার সময় বলো। আমার বক্তব্য হচ্ছে দেখুন দিলীপদার বক্তব্য রাখছেন বা সুকান্তদার বক্তব্য রাখছেন, তাদের রাজনৈতিক উপলব্ধির কথা তারা বলছেন, কিন্তু এমন একটা কথা বলেছেন কি যেটা দল বিরোধী, এমন একটা কথা বলেছেন যেটা দলের বিরুদ্ধে কোনো কমিউনিকেট করা যায়। এখন নির্বাচনী ব্যবস্থার মধ্যে কাজ করতে গিয়ে তার অভিজ্ঞতা হয়েছে, তিনি সেটা শেয়ার করছেন, তিনি কমিউনিকেট করছেন। আপনারা সাংবাদিক, আপনাদের এয়ার টাইমে বিশ্লেষণ করতে হয়, সময় দিতে হয়, সেই নিয়ে আলোচনা করতে হয়। দেখুন বিজেপি কতটা প্রাসঙ্গিক, আপনি বিজেপিকে আলোচনার বাইরে রাখতে পারছেন না। বিজেপির মুখপাত্র বলতে চান বা না চান, তাকে সময় দিতে হচ্ছে। প্রাসঙ্গিকতা কোন জায়গায় আমরা পৌঁছেছি? হ্যাঁ, না সিপিএমও প্রাসঙ্গিক ভাই, তোমরা ঠিক আছে। আপনি যদি আপনি বলুন কথা বলেন, কাঠি এই দেখুন, এই দেখেন তো এত কিছুর পরেও শতরূপ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আমি একটুখানি আসবো প্লিজ, আমি একটু এক সেকেন্ড আমি অশোকদার কাছে আসি। আমি শঙ্কুকে দেখছিলাম আর ভাবছিলাম সন্ন্যাসী রাজায় যখন উত্তম কুমার দ্বিতীয়বার ফিরে আসলেন যে আমার আর রাজা সাজার ইচ্ছা নেই, মানে শঙ্কু একটা অদ্ভুত উদাসীনভাবে বলছে। আসলে শঙ্কুর যা যন্ত্রণা, কোথাও গিয়ে দিলীপদার যন্ত্রণা, কোথাও মিলেমিশে একাকার হয়ে যায়। এসব আমার কি কথা বল? না না সত্যি তো, আমি কিছুই বলিনি ভাই। আরে ভাই আমি কি খারাপটা বললাম? আমি খারাপটা কি বললাম? আমি কোনো খারাপ কথা বলেছি? আমি তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই। আগে আমি খারাপ কথা কিছু বলেছি? আমি বলতে চাইছি আসলে দিলীপদার একটা ব্যাপার আছে, দিলীপদার সাথে হাজার কিছু লড়াই মৌপিয়া, দিলীপদা কখনো এই ডাল সেই ডাল মানে লাভ দিয়ে মগ ডালে যায়নি, এটা একটা দিলীপদার ব্যাপার। শঙ্কু অন্য ডাল থেকে আসলেও খুব আন্তরিকভাবে বিজেপিটা করেছে এবং কোথাও গিয়ে যন্ত্রণাটা উপলব্ধি করতে পেরেছে বলে। না আমি বলছি যন্ত্রণার কেন্দ্রবিন্দুটা তো এক, যন্ত্রণার কেন্দ্রবিন্দুটা তো এক। মানে সত্যি যারা বিজেপির জন্য কিছু করেনি, যারা কালকে বিজেপি থেকে এসছে, পরশুদিন মানে আর টিকিট পেয়ে গেছে, মনোনয়ন পেয়ে গেছে, এই যন্ত্রণার জায়গাটা। না এরকম কোনো ব্যাপার নেই, দল ঠিক করে। অশোক দা আপনি বিজেপিকে না নিয়ে কংগ্রেসকে বলুন যারা এখন 100 পেরোয়নি, তাদের নিয়ে আলোচনা করুন। আপনি অজিত দার সাথে কথা বলুন গিয়ে, উনি আদৌ থাকবেন কিনা। ওনাকে নামিয়ে দিয়েছেন, নির্বাচনে দাঁড় করিয়ে দিয়েছেন, একজনও কেন্দ্রের নেতা প্রচার করতে আসেননি। ঠিক আছে, কি ভয়ঙ্কর অবস্থা। অজিত দার মতো লোককে নামিয়ে দিয়ে ভাসিয়ে দিয়েছেন। কি হবে আগামী দিন দেখতে পাবেন। শুনুন কি হবে মানে সরিয়ে দেন। এখানে কি প্রেসিডেন্ট চৌধুরী নিয়ে আলোচনা করেছি, এখানে অধীর চৌধুরী নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা রাজ্য বিজেপি নিয়ে আলোচনা করছি, কালকে অধীর চৌধুরী নিয়ে আলোচনা। উনি ওইটাই ওই চরকায় তেল দিন। আমি বৈশানাথদার কাছে আসি, এক সেকেন্ড। বৈশানাথদা, খুব খারাপ অবস্থা বিজেপি, এমনিতেই
আপনারা দেখতেই পাচ্ছেন এক সেকেন্ড বলতে দাও। দিলীপ ঘোষ তো নিজে বলছেন, আমি তো কালকে দেখলাম বলছেন আমার সঙ্গে কাটিবাজি করা হয়েছে, আমাকে মেদিনীপুর থেকে সরিয়ে আনা হয়েছে। আজকে আবার সুকান্ত বলছে যদি মেদিনীপুর যেতে পারেন ওনাকে কিন্তু পারমিশন নিয়ে যেতে হবে। তো এই হয়ে গেছে দিলীপ ঘোষ। বিজেপির অবস্থা খুবই খারাপ। যে হাওয়া ওরা তোলবার চেষ্টা করেছিল, ভাওতাবাজি, আমরা বলেছিলাম ফাঁকা আওয়াজ, চাপ কি বার 400 কি পার, এবার আগের বার বললো 200 পার, এবারে দেখলেন কি পরিস্থিতি হলো, খুব খারাপ পরিস্থিতি। এবং এই পরিস্থিতি দাঁড়িয়ে আমার নিজের মধ্যে এত অন্তর্কলহ প্রতিদিন প্রকাশ্যে আসছে। এখানে এখন আর শাক দিয়ে মাছ ডাকতে গেলে তো হবে না, মানুষ দেখতে পাচ্ছে কোনটা কি। আর তৃণমূল যে এত কিছু প্রচারের পরেও তৃণমূল মানুষের যে সাপোর্ট পেয়েছে সেটাও মানুষ দেখতে পাচ্ছে। এখানে আজকে আর আমি এখানে একটু সুমনদার কাছে আসবো, তার আগে শতরূপের কাছে আসি। শতরূপ, আমরা যেটা দেখলাম যে ইতিমধ্যেই রাজ্য বিজেপিতে ভিন্ন ভিন্ন সুর দেখা যাচ্ছে। দেখো, রাজ্য বিজেপির মানুষজন এত একে অপরের থেকে ভিন্ন, সুতরাং একটু মানে ঝড়ের ঝাপটা লাগলে সুর ভিন্ন হবে, এটা স্বাভাবিক। দেখো, আমরা তো বিজেপির চেয়ে অনেক খারাপভাবে হেরেছি পশ্চিমবাংলায়, এটা তো মিথ্যে নয়। কিন্তু তুমি দেখো, আমাদের না নিজেদের মধ্যে পারস্পরিক কাদা ছড়াছড়িটা কেন দেখবে না, কারণ আমাদের মধ্যে একটা রাজনৈতিক ঐক্য রয়েছে এবং একটা ব্যক্তিগত স্তরেরও ঐক্য রয়েছে, যারাই বামপন্থী আন্দোলন করি। আপনারা তুমি শঙ্কু, যেমন কালকে আপনারা স্পিকার ছিল না, তুমিও ছিলে না, নরেন চ্যাটার্জি না, নরেন চ্যাটার্জির কথা, উনি তো আমাদের দলের নাম, সিপিএম এর কথা বলছি। শরিক তো, হ্যাঁ শরিক, সে ঠিক আছে না, সে তো নরেন চ্যাটার্জির একটা মতামত থাকতেই পারে, ওনার তো ভোটের আগেও সিপিএম এর প্রতি অনেক ক্রিটিসিজম ছিল, সেটা আলাদা কথা। শুভঙ্কর সরকারের কথা রাজাদা বলবে, কিন্তু আমি সিপিএম এর কথা বলছি। দেখো, তুমি ধরো আমি কথা বলি, এসএল ইমদা সুজনদা হতে পারে, কি সূর্যদা হতে পারে, তারা আজকে ধরো 40-50 বছর ধরে একসঙ্গে কাজ করছেন, তারা একে অপরের কমরেড। বিজেপি, তুমি পশ্চিমবঙ্গ বিজেপি, আমি তো খুব একাডেমিক্যালি তোমার কথাটা বলছি মোপেজে, তুমি তাকিয়ে দেখো, কেউ চিরকাল বিজেপি করেছেন, কেউ এসছেন তৃণমূল থেকে, কেউ গেছে সিপিএম থেকে, কেউ গেছে কংগ্রেস থেকে। এদের একে অপরের সাথে কোনো মানে মিছিল আন্দোলনের ঐক্য নেই, কোনো ব্যক্তিগত ঐক্য নেই, সুতরাং তাদের মধ্যে একটু ঝড়ের ঝাপটায় তো ফাটলটা হবে, সেটা স্বাভাবিক কথা। তবে আমি একটা কথা এখানে বলছি, দিলীপ ঘোষের একটা কথা আমার অত্যন্ত সিগনিফিক্যান্ট লেগেছে। উনি বলেছেন যে খালি আমার কেন্দ্রে বলে নয়, গোটা দেশেই বিজেপির ফলাফল খারাপ হয়েছে, আমাদের এখানেও হয়েছে। তার মানে এটা উনিও জানেন বিজেপির খারাপ ফলাফলের কারণ শুধুমাত্র সাংগঠনিক নয়, রাজনৈতিক, এটাকে উড়িয়ে দিলে চলবে না। দ্বিতীয় কথা, সুকান্ত মজুমদার না সরি ভুল বললাম, এই বিষ্ণুপুরের কি নাম, সৌমিত্র খাঁর একটা কথায় আমার মনে হয় যে দিলীপবাবুর এই কথাগুলোর থেকেও অনেক বেশি সিগনিফিক্যান্ট, যেখানে উনি পরিষ্কার বলছেন, তোমরা শুনেছো, যে আমার দলের শীর্ষস্থানীয় কিছু নেতা তৃণমূলের সঙ্গে বোঝাপড়া আছে বলে আমার দলের ফলাফলটা খারাপ হয়েছে। এক কথায় শঙ্কুদা এগুলোকে থামিয়ে দিতে পারে, উড়িয়ে দিতে পারে, কিন্তু আমি বলছি এটা কিন্তু একজন সাধারণ বিজেপি সমর্থককে ভাবাবে এবং ভাবাচ্ছে। তোমাকে তো বলার জন্য দেখুন মৌপিয়া, আমি তো চিরকালই শঙ্কুদেব পান্ডার ভক্ত, আজকে আরো ভক্ত হয়ে গেল এবং বুঝলাম যে যত কাণ্ড মেদিনীপুরেই দিলীপ ঘোষ, শঙ্কুদেব পান্ডাও মেদিনীপুর থেকে, এবং যার দিকে সকলের নিশানা সেই শুভেন্দু অধিকারীও মেদিনীপুরের। এবার আমি জানি না যে দিলীপ ঘোষ বা আজকে দিলীপ ঘোষ সমস্ত দলের স্বার্থে কথা বলছেন, যেটা শঙ্কুদেব পান্ডা বলছেন, তারা এটা বলতে চাইছেন কিনা কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে হেলিকপ্টার দিতে পারেন, কিন্তু হেলিকপ্টার করে উড়ে গিয়ে মাঝের যে কেন্দ্রগুলো থাকে সেগুলো জেতানো যায় না। দূর থেকে ম্যাপে অনেক কিছু দেখানো যায়, কিন্তু ম্যাপও দেখা যায়, কিন্তু রাস্তায় জমিতে অনেক তফাৎ থাকে। শুভেন্দু অধিকারী বোধহয় বুঝলেন যে কাঁথি থেকে হেলিকপ্টারে উড়ে কলকাতায় পৌঁছানো যায়, কিন্তু এত সহজে নবান্ন দখল করা যাবে না। শঙ্কু, দেখুন, আমার বক্তব্য খুব স্পষ্ট, সেটা হচ্ছে দলের কেউ যদি কারোর কোনো বক্তব্য থাকে তাহলে সেই বক্তব্য দলের অভ্যন্তরেই সাংগঠনিকভাবে কমিউনিকেট করা উচিত। এখন পার্সোনালি আলাদাভাবে কেউ যদি বক্তব্য রাখেন বা কমিউনিকেট করেন, সেটা কোনোভাবেই দল এন্ডোর্স করে না, এটা দলের অফিসিয়াল কমিউনিকেশন। এই ব্যাপারে আমাদের নির্দিষ্টভাবে যে অভিমত, সেই অভিমত আমি রাখলাম মাত্র। আজকের শো কোথায় ইউনিক যদি দেখো শতরূপ, যে শঙ্কুকে থামাতে হচ্ছে না। এখনো যখন শঙ্কুর কাছে গেলাম, শঙ্কু জাস্ট কয়েকটা সেন্টেন্সে ওর কথা বলে শঙ্কুর কথার পর পজ পাওয়া যাচ্ছে। শঙ্কু, আমি রাজনীতিতে শিখেছি আপনার কাছেই, আমার কাছে। আমি যখন আমি একটু বলে নিই, আমাকে 1 মিনিট শেষ করতে দিন। আমি আপনার রায় শিখেছি
যে মৌপিয়া নন্দী দেখবেন, আপনারা যারা রেগুলার এই শো দেখেন তারা দেখবেন যে মৌপিয়াদি প্রয়োজনের বাইরে সবসময় পুরো কোশ্চেনটা করেন না, শুধু শঙ্কু বলে ছেড়ে দেন বা শতরূপ বলে ছেড়ে দেন, তখন বুঝে নিতে হয় যে বাকি কোশ্চেনটা আগের কোশ্চেনের সাথে কানেক্টেড। তাই এই বিষয়ে অত্যন্ত স্পেসিফিক কমিউনিকেশনের বাইরে গাল গল্প করার আমার জায়গা নেই। এমন বিষয় নয় এটা যেটা নিয়ে আলোচনা করবার বিষয়। বলে আমি কি গাল গল্প আলোচনা করব? আপনাদের হয়তো এক্সপেকটেশন আছে শঙ্কু আরো 4 ধাপ এগিয়ে এটা নিয়ে কিছু বলবে। এটা আলোচনারই বিষয় না। বিষয় আমি বুঝতাম যে রাজনীতিতে আমি এক লাইনে দিয়ে সুমনদাকে দেবো, তাহলে সুমনদা অনেকটা বলতে পারবে। সুমনদা আমার বক্তব্য হচ্ছে এমন একটা বিষয় যেই বিষয়ে সুমনদার মতো বিশিষ্ট অভিজ্ঞ মানুষের কিছু বলবার থাকবে, এখানে কিছু বলারই নেই, তো বলবো কি? প্রার্থী হওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও এটা শেখাতেন যে সব কথা বলতেনি। যদি শেখাতেন তাহলে বোধহয় অনেক অনভিপ্রেত অবস্থা থেকে বিজেপি বেঁচে। সুমনদা মুশকিল হচ্ছে আমার এই ধৃষ্টতা নেই, আমার যদিও ডিগ্রিটা লয়ের, কিন্তু আমার এই ধৃষ্টতা নেই যে আমি আপনার মতো অভিজিৎ বাবুকে আইনটা বোঝাতে পারবো। আমার যে লিমিটেশন আছে আমি বুঝি। আইনটা তো রাজনীতি বলে আপনি মাঝে মধ্যে বুঝিয়ে দিতে পারেন অভিজিৎ বাবুকে কতটা বলতে হবে। যখন উনি বলতেন তখন ওটাকে এনজয় করতেন। আমি একটা কথা বলছি মৌপিয়াদি, শঙ্কুদা যে কথাটা বললো যে দলের মধ্যে কারোর যদি কোনো ভিন্ন মত থেকে থাকে দলের বাইরে বলবেন, কিন্তু তার দলের ভেতরে বলবেন, কিন্তু বাইরে এই কথাগুলো বললে তার দায়িত্ব একজন দলীয় মুখপাত্র হিসেবে আমি নেব না। এই কথার অত্যন্ত সত্যি কথা, স্বাভাবিক কথা, এবং এটা এমন একটা কথা যেটা যদি আমার দলেরও দুজন নেতা একে অপরের সাথে কাদা ছোড়াছুড়ি করতো, আমিও আপনার টেবিলে বসে এই কথা বলতাম, রাজাদাও বলতো, বৈষ্ণবদাও বলতো, এটা অত্যন্ত স্বাভাবিক কথা, জেনারিক কথা। কিন্তু আবার এইটাও ঘটনা, আর যদি সিপিএম এর কি তৃণমূলের কি বিজেপির কি কংগ্রেসের দুই নেতা যদি আমাদের দলে এই ঘটনাটা ঘটতো, তাহলে কি শঙ্কুদেব পণ্ডা চুপ থাকতো? চুপ থাকতো না, তার মধ্যে একটা ব্যাখ্যা খুঁজতো, সেই ব্যাখ্যা আমরাও খুঁজছি। আমরা বলছি আমি তখনই বলতাম যদি সেটা বক্তব্যের মতো পাবলিক গিয়ে এফেক্টেড হতো। এবার আমি যে কথাটা বলছি, আজকে যদি বিজেপির একজন এমপি কথাটা বলেন যে আমার দলের নেতাদের সঙ্গে তৃণমূলের সেটিং আছে বলে আমাদের ফলাফল পশ্চিমবাংলায় খারাপ হয়েছে, ও চাক কি না চাক বাংলার মানুষ, বিশেষ করে বিজেপি সমর্থক মানুষ এটাকে নিয়ে ভাববেন, এটাকে নিয়ে আলোচনা করবেন। খুব সংক্ষেপে আসবো সুমনদার কাছে। সুমনদা, আমি জাস্ট বিনীতভাবে মনে করিয়ে দিই, আপনার শোতে বসে দিলীপ ঘোষ যেদিন অন্য কোনো মন্তব্য করেছিলেন, সঙ্গে সঙ্গে শঙ্কুদেব পণ্ডা জানিয়ে দিয়েছিলেন এই মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে সেন্সর করা হবে। আজ কিন্তু শঙ্কুদেব পণ্ডা সেটা বললেন না। দিলীপ ঘোষ আমি সবার কাছ থেকে সময় চেয়ে নিতে, ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। ভোটের ফলাফলের পর বাংলায় ফিরে এলো অশান্তির চেনা ছবি। বিভিন্ন জেলা থেকে আসছে ভোট পরবর্তী হিংসার খবর। দেখুন, ভোট পর্ব শেষ। অশান্তি এড়াতে 19 জুন পর্যন্ত রাজ্য জুড়ে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তারপরেও থামানো যাচ্ছে না হিংসা। ভোট মেটার পর জেলায় জেলায় রাজনৈতিক অশান্তি চলছে। গণনার পর থেকেই লাগাতার অশান্তির আগুনে তপ্ত ভাঙড়। আইএসএফ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল, যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির। বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়ার কোতুলপুরের কোয়ালপাড়া। অভিযোগ, এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেয় তৃণমূলের কর্মী সমর্থকেরা। ধারালো অস্ত্রে কোপ মারা হয় আরেক বিজেপি কর্মীর হাতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। হাওড়ার সাকরাইলে তৃণমূলের বিজয় মিছিল থেকে সিপিএম এর ওপর হামলার অভিযোগ। সিপিএম কর্মী দাবি, বুধবার রাতে তার বাড়িতে চড়াও হয় তৃণমূলের কর্মী সমর্থকেরা। ভাঙচুরের পাশাপাশি ব্যাপক লুটপাট চালানো হয়। বাড়ির মহিলাদের কটূক্তি করা হয় বলেও অভিযোগ। তৃণমূলের অবশ্য দাবি, ব্যক্তিগত আক্রোশ থেকেই হামলা চালানো হয়েছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ভোট পরবর্তী অশান্তিতে ঘরছাড়া রাজ্যের প্রচুর বিজেপি কর্মী সমর্থক। তাদের মধ্যে অনেকেই মধ্য কলকাতার মাহেশ্বরী ভবনে আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার তাদের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার। তৃণমূলকে পাল্টা মারের হুঁশিয়ারিও দেন বিজেপি রাজ্য সভাপতি। আমি
পরিষ্কার বলে দিচ্ছি, বিজেপি চুপ করে বসে থাকবে না, বিজেপি কিন্তু প্রত্যুত্তর দেবে প্রয়োজনে। তখন কিন্তু রাজ্যের ল অ্যান্ড অর্ডার স্থিতি কিন্তু খারাপ হবে। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, আপনি 29টা সিট পেয়েছেন, ভালো কথা, আপনাকে কংগ্রাচুলেশনস, কিন্তু মনে রাখবেন গ্রেট পাওয়ার ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি। সুকান্তবাবু এই ধরনের কথা বলবেন না। এই সব কথা বলে আপনারা গন্ডগোলে উস্কানি দিচ্ছেন, এই সব কথা বলে আপনারা লোকাল লেভেলে আপনাদের কর্মীদেরও বিপদে ফেলছেন। একাধিক কেন্দ্রে আদি বিজেপিরা ক্ষোভ দেখাচ্ছে নতুন বিজেপিদের উপর, যারা হাইজ্যাক করে নিয়েছে দলটাকে। কেন দলের ফল খারাপ হলো, তোমরা কি করলে? আদি বিজেপিরা বলছে এই নিয়ে মারামারি হয়ে যাচ্ছে, তখন আপনারা তৃণমূলের দিকে আঙুল দিচ্ছেন। রাজ্যে ভোট পরবর্তী অশান্তি রুখতে এদিন কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় আইনজীবীদের একটি সংগঠন। বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি। শুনানিতে বিচারপতিরা বলেন, ভোটের শেষের অশান্তি রাজ্যের কাছে লজ্জার বিষয়। 2021 সালে বিধানসভা নির্বাচনের পর একই ঘটনা ঘটেছিল। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন করেন, অন্য রাজ্যে এটা হয় না, শুধু পশ্চিমবঙ্গে হয় কেন? রাজ্যের তরফে এজি কিশোর দত্ত বলেন, কোথাও কিছু ঘটলেই যে সেটা ভোট পরবর্তী অশান্তি হবে এমন নয়, সব ঘটনার সঙ্গে ভোটের সম্পর্ক নাও থাকতে পারে। এজি যুক্তি অবশ্য মানতে চাননি বিচারপতি চন্দ। তিনি পাল্টা প্রশ্ন তোলেন, অভিযোগ পাওয়ার পর আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? এদিন মামলা চলাকালীন এজলাসে বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। শুনানি শেষে বিচারপতি নির্দেশ দেন, কেউ ভোট পরবর্তী অশান্তির শিকার হলে রাজ্য পুলিশের ডিজি ও আইজিকেই মেলে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ অপরাধযোগ্য হলে সংশ্লিষ্ট থানাকে এফআইআর দায়েরের নির্দেশ দেবেন ডিজি। এফআইআর ভিত্তিতে পদক্ষেপ করতে হবে পুলিশকে। সেন্ট্রাল ফোর্স যেমন সিআরপিএফ, বিএসএফ ইত্যাদি যেগুলো আছে আর কি, তারা যদি মনে করে যে তাদেরকে সঙ্গে সঙ্গে স্টেপ ইন করতে হবে, মানুষকে প্রোটেকশন দিতে হবে, তাহলে সেই কমপ্লেন্টের বেসিসে তারা কিন্তু নিজেদের থেকে রাজ্য সরকারের সহযোগিতা ছাড়াও তারা কিন্তু নিজে থেকে প্রোটেকশন দিতে পারবে। ভোট পরবর্তী হিংসার কত অভিযোগ জমা পড়েছে তার প্রেক্ষিতে কটা এফআইআর হয়েছে, পরবর্তী শুনানিতে রিপোর্ট আকারে তা জানাতে হবে রাজ্য পুলিশের ডিজিকে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অধীর শর্মা। আমি প্রথমে বৈশ্যানর্দার কাছে আসি। বৈশ্যানর্দা, 21-এর পর এই ভোট পরবর্তী হিংসার যে চিত্র আমরা দেখেছিলাম, তারপর এবারের নির্বাচন, তার ফলাফল, নির্বাচন মোটামুটিভাবে আমরা শেষ 2-3 দফা যদি দেখি, তার আগে একটা শান্তিপূর্ণ ভোট পর্ব চলছিল, যেটাতে আমরা একটু স্বস্তি বোধ করছিলাম। ভোটের ফলাফলের পর আপনারা বিপুল জয় পেয়েছেন, তারপর এরকম পোস্টপোল ভায়োলেন্সের খবর আসবে কেন? আপনারা কি রাজধর্ম থেকে চ্যুত হচ্ছেন? দেখুন, মানুষ যখন বিপুল জনাদেশ দিয়েছে, তখন আমরা কখনোই চাই না যে মানুষের কাছে কোনো খারাপ মেসেজ যাক বা কোনো খারাপ বার্তা যাক। এবার কয়েকটি জায়গার ঘটনা আপনারা দেখাচ্ছেন, দলের উপর নিয়ন্ত্রণ নেই আপনাদের। 2021 সালেও কিন্তু অনেক রকম আমরা দেখেছিলাম, সে ন্যাশনাল মানবাধিকার কমিশন থেকে, কোর্টের থেকে গিয়ে অনেক সিবিআই ইনকোয়ারি, অনেক কিছু হয়েছিল। আজকে পর্যন্ত কি কোনো ঘটনার সত্যতা বিচার প্রমাণ হয়েছে? সেই নিয়ে তদন্ত চলছে বা মামলা চলছে, মানে সেই ঘটনা ঘটেনি। যারা মারা গিয়েছিলেন তারা মারা যাননি, তারা উঠে এসে তারা তাদের সংসার করছেন, অফিস করছেন, মাঠে গিয়ে কাজ করছেন, এমন তো নয়। আমি তো বারবার বলছি যে যে সমস্ত ঘটনাটাকে নিয়ে এসে এখানে বারবার বলা হচ্ছে, তার অধিকাংশ ঘটনা সত্যি নয়, এবং সত্যি নয় বলেই তাই তো এতদিন 2021 থেকে 2024 পর্যন্ত মামলাগুলোর অবস্থান দেখলে বুঝতে পারবেন যে মামলাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মিথ্যা মামলা ছিল। এবং এবছরও যেহেতু হেরে গেছে, সেহেতু একটা কিছু ডিফেন্স করতে হবে বলে আমাদের ডিজে বাজিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর চলেছে, অস্বীকার করতে পারেন। পোস্ট ভায়োলেশনের একটা সবসময় একটা রব তোলা হয় যে হেরে যাওয়ার পরে তাহলে তো আমাকে মারছে, আমাকে এই করেছে, সেখানে গিয়ে সুকান্ত বড় বড় কথা বলছেন, আগেও অনেকে কথা বলেছেন, শুভেন্দু থেকে শুরু করে, তাদের নিজেদের কোমরের জন্য না বুঝে তারা নানান ধরনের বক্তব্য রেখেছে, অনেক বিলোদা বেল তৃণমূলকে আক্রমণ করেছেন, নানান কুৎসিত ভাষায় আচরণ করেছেন। যে ঘটনাগুলো ওনারা ঘটিয়েছেন, আজকে তারা এসে বলছেন যে আমাদেরকে এই করেছে সেই করেছে। মানুষ তো বিচার করেছে, 2021টাও তো বিচার 2024 হয়েছে। মানুষ যদি বিশ্বাস করতো যে ঘটনাগুলো সত্যি, তাহলে নিশ্চয়ই বিপুল জনাদেশ দিত। আমি শঙ্কুদেব পণ্ডার কাছে আসি। শঙ্কু, এখানে দাঁড়িয়ে একটা প্রসঙ্গ তো আসবে ডেফিনেটলি, কোনো কিছু দিয়ে কোনো কিছুকে জাস্টিফাই করা যায় না, কিন্তু বৈশ্যানর্দা যেদিকে ইঙ্গিত করছেন যে নির্বাচনের সময় তোমাদের যারা নেতা নেত্রী
তাদের তরফ থেকেও তো নানা রকমের মন্তব্য হয়েছে। বিপুল জনাদেশ নিয়ে তারা যদি আসেন তাহলে তারা কি করবেন, পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তাদের বার্তা দিয়েছেন। এমনকি যেদিন ফলাফল প্রকাশ হচ্ছে সেই দিনও তো, সেদিনও বেলা গড়ানোর আগে পর্যন্ত একাধিক প্রভোকেটিভ মন্তব্য এসেছে, সেগুলো থেকেও কি বিরত রাখা উচিত ছিল? কারণ শঙ্কু, এখানে বসে একটা কথা একজন নেতা বলতে পারেন, যে নেতা হয়তো কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি নিয়ে ঘোরেন, কিন্তু যাদের ঘর ভাঙচুর হবে, আমি একবারও বলছি না যে তার মানে কারো ঘর ভাঙচুর হওয়া বা কেউ আক্রান্ত হওয়াটা জাস্টিফাইড, অ্যাবসলিউটলি নয়, কিন্তু সেই দলের নেতা নেত্রীদেরও কি সতর্ক থাকতে হবে না যে আমি ঘুরে বেড়াচ্ছি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে, আমার জন্য যারা লড়ছে, আমার জন্য যারা ময়দানে লড়ছে, তারপর যদি ফল এধার ওধার হয় তাহলে তাদের উপর কোপটা এসে পড়বে, তাদের দায়িত্ব নেতা নেত্রীকে নিতে হবে না? আচ্ছা, সতর্ক থাকতে হবে না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার কেন্দ্রীয় নিরাপত্তা আছে, আমি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু কাঁথিতে আমার বাড়ি ভাঙচুর হয়েছে, এবারে হয়নি, লাস্ট বার 2021। সেটাও তো হওয়া উচিত না। আমি তো শেষ করে নিই, তোমার বাড়িতে যারা রয়েছেন, তোমার পরিবার, তারা আক্রান্ত হবেন, এটা তো কোনো কথা হতে পারে না। ঠিক দিদি, আমার বক্তব্য হচ্ছে আমি বৈশ্যাদার কাছে আশা করেছিলাম যে বৈশ্যাদার মতো সিনিয়র পলিটিশিয়ানরা অন্তত প্রকাশ্যে দাঁড়িয়ে থ্রেটটা দেবেন না, কিন্তু আজকে এখানে বক্তব্য রাখতে গিয়ে উনি সেই থ্রেটই দিয়েছেন। ভাই, রাজনৈতিক বক্তব্য কেউ যদি বেশি রেখে থাকে, প্রভোকেটিভ রেখে থাকে, তার এগেনস্টে ইলেকশন কমিশন আপনারা কমপ্লেন জানাইছেন, তার প্রপার প্রসেসে অ্যাকশন হয়েছে, ব্যবস্থা হয়েছে। আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্বে থাকা কাউকে সেন্সার করেছে, তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং আপনারাও হয়তো নিয়েছেন কিনা আমি জানি না, তৃণমূল কংগ্রেস আদৌ একটা নিয়েছে বলে আমার মনে হয় না, যদি নিয়ে থাকে তো ভালো ব্যাপার। কিন্তু কথা হচ্ছে সেটার পরে আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখার দায়িত্ব কার? রাজ্যের মুখ্যমন্ত্রী কে? ক্ষমতায় রয়েছেন কারা? ফলে নির্বাচনী ব্যবস্থা বজায় রাখার দায়িত্ব তো আপনাদের মধ্যে পড়ে। তো আপনারা এই বেসিক সাপোর্ট দেবেন না? আজকে আমাকে 10খানা ক্যাম্প চালাতে হবে, আমাদের পুরনো পার্টি অফিসের উল্টো দিকে মহেশ্বরী ভবনে আমাদের লোকেদের এনে রাখতে হবে, প্রত্যেকটা জায়গায় করতে হচ্ছে, এবং এটা ধারাবাহিক একটা সিস্টেম বানিয়ে দিয়েছেন। ভাই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেন্ট্রাল ফোর্স থাকার পর ইলেকশন কমিশন নিরাপত্তার ব্যবস্থা করেছে, কিন্তু তারপর আপনাদের যে বেসিক রেসপন্সিবিলিটি সেটা তো নিতে হবে। কেন এই জিনিস আপনারা তৈরি করবেন? আমি অশোকবাবুর কাছে আসবো। অশোকবাবু, আমরা দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনের প্রথম বলি হয়েছিলেন ফুলচাঁদ শেখ, এবং পঞ্চায়েত নির্বাচন রক্তাক্ত হয়েছিল। শুধুমাত্র নির্বাচনের দিন আমরা একের পর এক, মানে রীতিমতো স্কোর আপডেট করার মতো আমাদের আনফর্চুনেটলি মৃত্যুর সংখ্যা সেটা দেখাতে হচ্ছিল। এবার স্বস্তির কথা, চিত্রটা ভিন্ন, কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার খবর আসছে। হচ্ছে তো, এটা তো পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজত্বে একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। শুধু বিভিন্ন নির্বাচনে আমরা দেখছি পোস্টপোল ভায়োলেন্সের কথা। জয় মানুষকে বিনয়ী করে, জয় মানুষকে আরও দায়িত্বশীল করে, কিন্তু এক্ষেত্রে দেখি উল্টো জিনিস। আজকে হয়তো কেউ বলতে পারে আজকে জোট হয়েছে বলে বলছি, আমি একটা ঘটনা বলতে মানে হঠাৎ আমার মনে পড়ে গেল। 2006-এ বিপুল ম্যান্ডেট নিয়ে লেফট ফ্রন্ট ক্ষমতায় আসলো, তার বেশ কয়েক মাসের মধ্যে বিধাননগর কর্পোরেশনের নির্বাচন ছিল, আমার মনে আছে। অতি উৎসাহী সিপিএম সমর্থকরা ওই রাস্তা দিয়ে যাচ্ছেন এরকম, এবং পুলিশ সেখানে রীতিমতো লাঠিচার্জ করে। আমার যদি এত ভুল না হয়, এবং অন্যতম লাঠির ঘা পড়েছিল সোমনাথদার ঘায়ে, মানে সোমনাথদা ছিল আর কি, নেতৃত্ব দিচ্ছিল সমর্থকদের সাথে। তারপরে বুদ্ধবাবুকে প্রশ্ন করছেন সাংবাদিকরা যে এইভাবেই কি সরকার চলবে আপনাদের? বুদ্ধবাবু দ্ব্যর্থহীন ভাষায় বলছেন এইভাবেই চলবে। সিপিএম কে প্রশংসা করছেন দাদা, বৈশাদা যেটা ফ্যাক্ট, বৈশাদা সিপিএম এর সাথে জোট হলো, এটা সত্যি না হলো সিপিএম আমলে হয়নি। কি বললাম আপনি বুঝলেন না? আপনি বাংলা বোঝেন না? আপনি তো বাংলা বোঝেন। আমি বলছি সিপিএম এর একটা মব রাস্তা দিয়ে যাচ্ছে নির্বাচনে, পুলিশ সেখানে মনে করলো যে তাদের লাঠিচার্জ করলো, সেই লাঠির গায়ে আহত হলেন সোমনাথ ভট্টাচার্যের মতো লোক। বুদ্ধবাবুকে প্রশ্ন করা হলো এইভাবেই কি চলবে প্রশাসন? বুদ্ধবাবু বললেন এইভাবেই চলবে, এইটাই ডিফারেন্স। এটা ডিফারেন্স। তার মানে কোনটা ভালো বলছেন? কোনটা ভালো বলছে আপনি ভুলে ভেবে দেখুন। আপনি বলুন এইভাবে প্রশাসন চলবে, আমি আসবো শত্রু তোমার কাছে, তার আগে আমি একবার চলে যাবো অধীর শর্মার কাছে। অধীর বাবু, এই জায়গাতে আজকে আমরা দেখেছি যে আজকে এনসিসি বিদ্রোহণ হলো, অর্থাৎ প্রশাসন আবার রাজ্য সরকারের অধীনে। এই যে পোস্টপোল ভায়োলেন্স, আমরা দেখেছি পোস্টপোল ভায়োলেন্সের সময় আমরা 2021 পরবর্তী সময়ও দেখেছি যে এ রাজ্যের শাসক দলের তরফ থেকে একাধিকবার বলা হয়েছে যে যখন এগুলো হয়েছে তখন তো প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় ছিল, কিন্তু এই দায়ে ঠেলাঠেলি এর কোনো বাস্তব ভিত্তি রয়েছে? এই সময় প্রশাসনের আশু কর্তব্যকে, বিশেষ করে আমাদের মতো স্টেটে যেখানে ভোট পরবর্তী হিংসার একটা পরম্পরা খুব দুর্ভাগ্যের সঙ্গে বলতে হচ্ছে এটা রয়েছে।
এই ব্যাপারে আমি 2021-এর যেটা বিধানসভা নির্বাচন হয়েছিল সেটা একটা মনে করছিলাম। ওখানেও 2 মে কাউন্টিং ছিল, দুদিন পরেই মডেল কোড অফ কন্ডাক্ট উইথড্র করে দেওয়া হলো। আর একই কথা আমরা তখনও দেখেছি, এইবারও আমরা দেখছি মাত্র 48 ঘন্টা হওয়ার মধ্যেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মডেল কোড অফ কন্ডাক্ট উইথড্র করে দিয়েছে, যার ফলে ল অ্যান্ড অর্ডার মেশিনারির উপর ইফেক্ট এটাই চলে আসে যে যেটা নর্মালি স্টেট গভর্নমেন্টের পুরো দায়িত্বটা চলে আসে, সেই দায়িত্বটা আমরা ধরে রাখছি যে আজ থেকে আরম্ভ হয়ে গেল। যখন থেকে নোটিফিকেশনটা প্রত্যেক স্টেটের চিফ সেক্রেটারিকে ডাইরেক্ট করে কমিউনিকেশন দেওয়া হয়েছে, স্টেট গভর্নমেন্ট রিসিভ করার পরেই সিএপিএফের সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস যতগুলো কোম্পানি ছিল তাদের রোল অনেকটা কমে গেল। আর রাজ্যের সরকার অথবা রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের যে নর্মাল ল অ্যান্ড অর্ডার মেশিনারি তাদের দায়িত্বটা বেড়ে গেল। ব্যক্তিগতভাবে আমি মনে করি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই মডেল কোড অফ কন্ডাক্ট যতক্ষণ না প্রত্যেক সাংসদ শপথ নিচ্ছেন লোকসভায় গিয়ে, এটা উইথড্র করা উচিত না। ইনফ্যাক্ট আমি তো এটা মনে করি যে ইভেন স্পিকার ইলেকশন অ্যান্ড লিডার অফ দ্য হাউস, দের ইজ প্রভিশন পার্লামেন্ট একটা লিডার অফ দ্য হাউস ইলেক্ট করবে, সেটাই প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। কিন্তু আমি জানি না কেন এটা প্রথম থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর্টিকেল 324 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে নানা রকম ক্ষমতা নিয়েছে, সেটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অনেকবার ওটা মেনেও নিয়েছে। কিন্তু এই ব্যাপারে কেন পার্টিকুলারলি যে স্টেটগুলোতে পোস্ট পোল ভায়োলেন্সের মানে হিস্ট্রি আছে ওখানে স্পেশাল প্রভিশন করেও ওরা যে কেন করে না। আমি এই প্রসঙ্গে আসবো অধীরবাবু আপনার কাছে, তার আগে একটা আপডেট এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে আইনি পথে সিপিআইএম, বিস্তারিত জানবো। মৌমিতা চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন। মৌমিতা, খুব সংক্ষেপে। দেখো, যেটা আমরা জানতে পারছি যে সিপিআইএম এর তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দলীয় কার্যালয়, যে পার্টি অফিসে ইতিমধ্যেই ভাঙচুর হয়েছে এবং সিপিএম কর্মীদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে, কারণ সেলাই মেশিন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত অভিযোগ তারা নিয়ে আইনি পথে লড়াই করবেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি মামলা লড়বেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা জানিয়েছেন যে শুধুমাত্র সিপিআইএম কর্মীদের হয়েই তিনি মামলা লড়বেন এমনটা নয়, অন্য কোনো রাজনৈতিক দলের কর্মীও যদি আক্রান্ত হয়ে আসেন সেক্ষেত্রে আইনি পথে লড়াই করবেন এবং এর পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়া হবে। যে পার্টি অফিসগুলো ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই সমস্ত জায়গার ক্ষতিপূরণ বাবদ আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো। আপাতত তোমায় ধন্যবাদ মৌমিতা। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি শতরূপের কাছে। দেখতে থাকুন আপনারা। ফিরে এলাম বিরতির পর। আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি উদ্যোগ নিচ্ছেন যে কোনো বিরোধী দলের কেউ যদি আক্রান্ত হন এবং তার কাছে আসেন তাহলে আইনি সাহায্য দেওয়া হবে। এটা আমাদের ভোটের আগে থেকেই আমাদের ঘোষিত স্ট্যান্ড ছিল যে শুধুমাত্র আমাদের দল নয়, যে কোনো দলের আপনি হতে পারেন, এমনকি তৃণমূল কংগ্রেসেরও কোনো বিক্ষুব্ধ গোষ্ঠী হতে পারেন, যদি কোনো রকম ভোটের আগে, ভোটের দিন, ভোটের পরে কোনো রকম আক্রমণের সামনে পড়েন, সিপিএম আপনার পাশে থাকবে। আমি একটা কথা, দুটো কথা এখানে বলছি মৌপিয়াদি। প্রথম কথা হচ্ছে তৃণমূল ভোটের ভালো ফলাফলকে ভালো কাজ করার দায়িত্ব হিসেবে নয়, খারাপ কাজের ভ্যালিডেশন হিসেবে দেখবে, এটা আমাদের কাছে নতুন কিছু নয়। কিন্তু আমি এটা আমাকে বলতেই হবে, যেটা বৈশাখা বলছিল ওর মতো করে বলছিল, কিন্তু আমি অন্য দিকটা বলছি। আজকে ধরো শঙ্কুদা বলছে মেদিনীপুরের সন্ত্রাসের কথা, ঠিক ভোট পরবর্তী সন্ত্রাস 21 মেদিনীপুরে হয়েছিল। আমি তোমার উদাহরণ দিই, দেবব্রত মাইতি বলে একজন বিজেপির কর্মী নন্দীগ্রামে খুন হয়েছিলেন তৃণমূলের হাতে। হাইকোর্টে মামলা হলো, প্রিয়াঙ্কা তিব্রেপাল মামলা করলো, হাইকোর্ট সিবিআই ইনভেস্টিগেশন হলো। মূল যে অভিযুক্ত শেখ হাবিবুল 2 বছরের মধ্যে সে বিজেপি জয়েন করে শুভেন্দু অধিকারী তাকে মোহাম্মদপুর নন্দীগ্রামে তার পঞ্চায়েত প্রদান করলো। আমি কথাটা কাহিনী শেষ করে বলছি। আজকে ভোট পরবর্তী সন্ত্রাসের যে সিবিআই তদন্ত হয়েছিল, পার্থভৌমিক থেকে শুরু করে পরেশ পাল, একাধিক তৃণমূল নেতার নাম হিউম্যান রাইটস কমিশনের রিপোর্টে এসেছিল। সেদিন যদি ব্যবস্থা হতো তাহলে বিজেপিকেও আজকে এই মাঠটা খেতে হতো না। ওরা করেনি সেই ব্যবস্থা। আমি শতরূপকে আবারও মনে করিয়ে দিতে চাই যে এজেন্সি বিজেপি কন্ট্রোল করে না, আদালতে বিচারাধীন রয়েছে এবং যাদের নাম আপনি নিয়েছেন আমরা চাই তারা অনেকেই যুক্ত এবং তাদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। এবং তাতে না ভাই, আপনাকে বিষয়টা বুঝতে হবে, বিষয়টা প্রত্যেকেরই আদালতে যাওয়ার ক্ষমতা রয়েছে। না, খুন করেছে না, তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তদন্ত হচ্ছে, তার কি আমি সুমনদার কাছে আসি। সুমনদা, এবারও ভোট পরবর্তী অশান্তি সেটা এড়ানো গেল না, আদালত খুব কঠোর অবস্থান নিয়েছে এই মর্মে। দেখুন মৌপিয়া, আমার 3টে পয়েন্ট আছে।
এক, যে কোনো ধরনের ভায়োলেন্স সবসময় পরিত্যাজ্য। দুই, কোনো বিজেপি নেতা প্রভোক করেছেন, তিনি কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঘোরেন, তাই বলে আমি অন্য বিজেপি কর্মীকে মারবো, এটারও কোনো লজিক হতে পারে না। পয়েন্ট নাম্বার 3, এই যে আজকে কঙ্গনা রানাওয়াতকে এয়ারপোর্টে একজন সিআইএসএফ এর কর্মী চড় মেরেছেন, আমার কাছে এটাও খারাপ ঘটনা। আমি কঙ্গনা রানাওয়াতের রাজনীতির বিরোধী হতে পারি, কিন্তু একজন নিরাপত্তা কর্মী যদি একজন যাত্রীকে থাপ্পড় মারে, তাহলে দেশটা যাবে কোথায়? আমি আবার বলছি, তিনি তার যে ধর্ম, একজন প্রফেশনাল হিসেবে তার যে ধর্ম, সেখানে সুরক্ষা, সেটারই পুরো বিপ্রতিপ অবস্থানে কি তিনি অ্যাক্ট করলেন। এবং আমি দেখছিলাম যে অনেক বিজেপি বিরোধী এটাতে উল্লসিত। এটা কোনো উল্লাসের বিষয় হতে পারে না। একদম এগ্রি করছি। যে কোনো ভায়োলেন্স, যে কোনো ফিজিক্যাল ভায়োলেন্স, এটা আলাদা কথা। যে এখনো অনেক দলে অনেকে আছেন যারা গডসের অনুগামী, দ্যাটস ডিফারেন্ট স্টোরি। বাট আমি তো অন্তত গান্ধীজির আদর্শকে বিশ্বাস করব। যদি কঙ্গনা রানাওয়াতকে থাপ্পড় মারাই হোক বা দেবব্রত মাইতিকে মারাই হোক, এই প্রত্যেকটাই খারাপ কাজ, এবং সেই খারাপ কাজটা যে কোনো দলের দায়িত্ব নিয়ে বন্ধ করা উচিত। এবং পশ্চিমবঙ্গের এটা একটা বাজে সংস্কৃতি, এই সংস্কৃতিটা অবিলম্বে বন্ধ করা উচিত। এটাতে কই মহারাষ্ট্রে তো হচ্ছে না, কই উত্তরপ্রদেশে তো হচ্ছে না। মহারাষ্ট্রে কি বিজেপির বিরুদ্ধে মানে কম ভালো ফলাফল হয়েছে, না উত্তরপ্রদেশে এসপি কম ভালো ফলাফল করেছে? ওড়িশাতেও তো হচ্ছে না, আমাদের পড়শি রাজ্য। হ্যাঁ, তো তাহলে কেন আমরা কেন বাঙালি হিসেবে কেন আমরা এটাকে বহন করে যাব? এই প্রশ্নটার মুখোমুখি কিন্তু হতে হবে, কারণ প্রত্যেক নির্বাচনের পর এই খবরগুলো আমাদের রাজ্যের জন্য ভালো বার্তা বা ভালো বিজ্ঞাপন নয়। আপনার রায় এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।